জানি না স্যার। মনে মনে নাই? হেপাটাইটিসের ভ্যাকসিন দিছো না তোমরা? স্যার আগ্রহের সঙ্গে নিচ্ছে। হেপাটাইটিসের হেপাটাইটিস, ভ্যাকসিন দিয়েছিলাম স্যার, জি। হ্যাঁ সেটা তো জি মনে হয় স্যার। এটা বড়বেলা ছিল। ইন্টারমিডিয়েটের পরে দিয়েছিলাম স্যার, ঢাকায় আসার আগে। আচ্ছা, স্যার আমি ক্লাস আরো আগে দিচ্ছি আমি। আমার তো হেপাটাইটিসের ভ্যাকসিন তো মনে হয় 3টা না কয়টা ডোজ দিতে হয়, তারপরে শেষে একটা মেগা ডোজ দেয়। তো সেই মেগা ডোজ আমার দেওয়াই হয়নি, বাসায় এসে দিয়ে গেছে একদিন, পরে আর আসেই নাই। যাই হোক, আমরা এখানে ছিলাম। তো ভ্যাকসিনেশনের এটা কি আমরা এটার শুরুটা কিভাবে হলো, কিছু হিস্ট্রি আমরা দেখেছি। আমরা অ্যাকোয়াকালচারের ভ্যাকসিনেশনের হিস্ট্রিটাও দেখবো পরে, হয়তো আজকে না। এবং ভ্যাকসিনেশনের ফলে আমরা এর আগে কয়েকটা স্লাইডে দেখেছি এখানে যে কিভাবে যে মর্টালিটিটা, মর্টালিটি কিভাবে রিডিউসড হয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখেছি। যে এখানে পোলিওর কথা বলা হয়েছে, তোমরা পোলিওর নাম জানো সবাই। তারপরে পোলিও, প্লেগ, হুম মিজেলস। হ্যাঁ, যেমন এখানে এখানে মিজেলসের এটা বলা হয়েছে যে যদি ভ্যাকসিন না দেওয়া হতো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ এটা মারা যেত মানুষ। কিন্তু ভ্যাকসিনেশনের ফলে যে রিয়েল যে সিনারিওটা অনেকটাই ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, মানে রিডিউসড হয়েছে। লাস্ট 16 ইয়ার্স প্রায় জিরোর কাছাকাছি চলে আসছে। সেজন্য আমরা বলতে পারি যে ভ্যাকসিনেশন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এটা যেটা বলা হয়েছে ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স। যে এখন আমরা যেমন বর্তমানে বুঝতে পারতেছো যে ভ্যাকসিন থাকলে আমরা আজকে কি করতে পারতাম, নাচানাচি করা যেত। হ্যাঁ, যে আজকে করোনা কি হবে, কিচ্ছু হবে না, ঘুরে বেড়াতাম, স্কুল কলেজ সব খোলা থাকতো। অথচ আজকে আমরা অসহায়, ঘরে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। সেজন্য আমরা বলতে পারি যে ভ্যাকসিনেশনটা বা ভ্যাকসিন আমাদের প্রত্যেক জীবনের সাথে এখন জড়িয়ে গেছে। হ্যাঁ, কারণ কখন কোন প্যাথোজেন অ্যাটাক করে তার কোনো নিশ্চয়তা নেই, বলা যায় না। যে কারণ তোমরা হয়তো অনেক ক্ষেত্রে পড়েছো বিভিন্ন আর্টিকেল বা ইতে, যে এমন কিছু কিছু প্যাথোজেন আছে, ভাইরাস আছে, যেগুলো হয়তো অনেক অনেক বছর আগে থেকেই হয়তো কিছু ফ্রোজেন মানে কোনো মানে সমুদ্রের নিচে অথবা কোনো বরফের স্তূপের নিচে এরকম ভাবে রয়ে গেছে। সো যদি এই গ্লোবাল ওয়ার্মিং এভাবে চলতে থাকে, তাহলে বরফ যদি গলে যায়, তাহলে হয়তো ওই ভাইরাসগুলো, প্যাথোজেনগুলো বের হয়ে আসবে। এবং তারা বের হয়ে আসলে তখন অবস্থা আরো হয়তো খারাপ হয়ে যাবে। হুম সেই জন্য সবকিছুর মানে প্রতিরোধক বা প্রতিষেধক দরকার। তা না হলে আমাদের যে হিউম্যান সিভিলাইজেশন বা মানুষের হয়তো অস্তিত্ব একটা সময় থাকবে না। হুম আর বিশেষ করে ডেভেলপড কান্ট্রি যেগুলো, সেগুলোতে যেমন ইউরোপিয়ান কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি, তাদের কিন্তু ভ্যাকসিনেশনের খুব বেশি পরিমাণে দেওয়া হয়, কারণ তারা নিজেরা ভ্যাকসিন ডেভেলপ করতে পারে, তৈরি করতে পারে, এবং খুব কম খরচে তারা তাদের যে পপুলেশন সবাইকেই দিতে পারে। আর তোমরা জানো যে ডেভেলপ কান্ট্রিতে যে চিকিৎসার এটা হেলথ সিস্টেমটা খুবই ডেভেলপড এবং সকলের জন্যই সেটা মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত ফ্রি সার্ভিস। ওদের অবশ্য এক্ষেত্রে আরো কিছু কারণ আছে, ওরা হাই রেটে ট্যাক্স দিতে হয় যারা বিশেষ করে চাকরি করে। 15%, 20% বা 25% হারে ট্যাক্স দিতে হয়। সেই জন্য ওই ট্যাক্সের টাকা দিয়ে হেলথ সিস্টেমটা ওরা ডেভেলপ করেছে এবং সবার জন্যই হেলথ ফ্রি অনেকটা বলা যায়। বাট আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে এই হেলথ সিস্টেমটা খুবই মানে উইক। সেই জন্য আমরা ভ্যাকসিন সবার জন্য এনশিওর করতে পারি না, এবং সেটা আমরা এখন বুঝতে পারতেছি, হারে হারে টের পাচ্ছি যে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ এক্সপার্টাইজ তারা বলতেছে যে ভ্যাকসিন যে কোনো মূল্যেই হোক, ডেভেলপ কান্ট্রির সাথে যারা ভ্যাকসিন ডেভেলপমেন্টের সাথে জড়িত তাদের সাথে নেগোসিয়েশন করা, যে কোনো মূল্যেই হোক আমরা যেন প্রায়োরিটি বেসিসে বা অ্যাটলিস্ট অন্য সবাই যখন পায় সেই সময় যেন আমরা ভ্যাকসিন পেতে পারি, সেরকম অনেক কিছুই হচ্ছে। তো আর আমরা যেটা পড়বো তো অ্যাকোয়াকালচার ভ্যাকসিনেশন বা ফিশ ভ্যাকসিনেশন, সেক্ষেত্রে তো ওটা আরো মানে কি বলবো, হিউম্যানের জন্য এনশিওর করতে পারি না, ফিশের জন্য কিভাবে করব। তারপরে একটা বিষয় আছে যে ফিশের জন্য ভ্যাকসিন ডেভেলপ করা হিউম্যানের জন্য যতটা কঠিন ততটা কঠিন নয়। এত ক্রিটিক্যালি হয়তো রিভিউ হয় না, এবং হেলথ অ্যান্ড সেফটি যদিও প্রয়োজন, বাট
ফিশের ক্ষেত্রে এতটা আমরা গুরুত্ব দিই না, সেই জন্য আমরা এটা ডেভেলপ করতে পারি। তারপর দুঃখের বিষয় হলো আমাদের দেশে আমার জানা নেই এখন পর্যন্ত যে বাংলাদেশে ফিশের ভ্যাকসিনেশন এটা প্রচলিত আছে কিনা, চালু আছে কিনা বা শুরু হয়েছে কিনা, এটা অবশ্য আমার জানা নেই। অ্যান্টিবায়োটিক প্রচুর ইউজ হয় বা কমে যাচ্ছে, কিন্তু ভ্যাকসিনটা শুরু হয়েছে কিনা তোমরা কি আর কিছু বিয়ে জানো? স্যার বিয়ে পাড়ায় একটা ভ্যাকসিন ওরা করছে, বলছে যে কই ভ্যাক নামে একটা ভ্যাকসিন, কই কই মাছের জন্য। 2 মাসের? এটা অ্যানাস্টেসিস এটার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে রিসেন্টলি হয়তো বা করেছে, কিন্তু এটা মনে হয় না এতটা অ্যাভেলেবল। আমার জানা ছিল না। যাই হোক, আস্তে আস্তে হবে, ডেভেলপ হবে, কারণ অন্যান্য দেশের মতো আমাদের দেশে এগিয়ে যাচ্ছে। আর বিশেষ করে অ্যান্টিবায়োটিকের অল্টারনেটিভ বা অ্যান্টিবায়োটিকের যে মানে ভালো কোয়ালিটির, মানে ভালো প্রিভেন্টিভ যে মেজার, সেটা ভ্যাকসিনেশন নিতে পারে। কারণ অ্যান্টিবায়োটিক তোমরা জানো এটার অনেক ধরনের প্রবলেম আছে। হুম, বিশেষ করে যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু ভ্যাকসিন দিলে সেক্ষেত্রে আমরা আগের ক্লাসে দেখেছি ভ্যাকসিনে এটা প্যাথোজেনের রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকে না। সো এটা একটা ভালো দিক। হুম, যাই হোক, তো আমরা যদি একটু দেখি যে ভ্যাকসিন নামটা, তোমরা আগের ক্লাসে বলছিলাম কিনা মনে নেই, যে ভ্যাকসিন এই শব্দটা আসছে যে ল্যাটিন ওয়ার্ড ব্যাক্কা থেকে। তোমরা জানো ব্যাক্কা মানে হলো কাউ। আর তোমরা জানো যে কাউ পক্স এর বিষয়টা তোমাদের গত ক্লাসে বলেছি, যে কাউ পক্স থেকে, ওইখান থেকে আসলে ভ্যাকসিনের যে আইডিয়া সেটা আসছে। হ্যাঁ, সেজন্য ভ্যাকসিন নামকরণ করা হয়েছে বাক্কা থেকে, মানে কাউ থেকে। এবং পরবর্তীতে লুই পাস্তুর এবং তার কো-ওয়ার্কার তারা এটা বলছে যে demonstrated that administration of attenuated এবং live microorganism give protection upon challenge with pathogenic microorganism। এবং পরবর্তী যে এক্সপেরিমেন্ট করছে তারা কিছু, বিশেষ করে র্যাবিসের উপরে। হ্যাঁ, এবং এরপরে আরো কিছু রিসার্চ হয়েছে, হুম, বিশেষ করে হিউম্যান এবং অ্যানিম্যাল হেলথের। তো এরাই মানে পরবর্তীতে আরেকটা স্লাইডে যদি আমরা একটু দেখি যে এই, আরে স্লাইডটা তো উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, এই স্লাইডটা যে লুই পাস্তুর পরবর্তীতে তার একটা স্পিচে, একটা বক্তব্যে 1881 সালে সাজেস্ট করছে যে ভ্যাকসিনেশন শব্দটা ইউজ করা হোক। কারণ এটা ইন অনার অফ, তোমরা জানো যে এডওয়ার্ড জেনার যখন সে এই আইডিয়াটা দিল প্রথমে, যে কাউপক্স থেকে যেভাবে একটা ওখানে একটা অংশ নিয়ে, যেটা একটা 12 বছরের একটা ছেলেকে যে ইনজেক্ট করে এবং সে প্রোটেকশন পায়, তো তখন থেকে এই আইডিয়াটা আসছে। এবং তার সম্মানার্থে এই ভ্যাকসিনেশন নামকরণটা এটা সাজেস্ট করে। পরবর্তীতে তার নাম মানে তার সাজেশন অনুযায়ী ভ্যাকসিনেশন শব্দটা ইউজ করা হয়। এবং পরবর্তীতে ভ্যাকসিনোলজি এই শব্দটা প্রচলিত হয়, যে স্টাডি অফ ভ্যাকসিন। হ্যাঁ, এটা বর্তমানে ব্যাপকভাবে এটা আমরা ইউজ করি, ভ্যাকসিনোলজি। হ্যাঁ, এবং ভ্যাকসিনোলজি টার্মটা ইউজ করা হয় 1977-এ। কে করছে? সাল্ক অ্যান্ড সাল্ক, দুজন সায়েন্টিস্ট, তারা এটা টার্মটা ইউজ করে, ভ্যাকসিনোলজি। এবং সেটা মানে মডার্ন মেডিসিনের ক্ষেত্রে ভ্যাকসিনোলজি বা ভ্যাকসিনেশনটা একটা বিশাল মাইলস্টোন, কারণ এটা আমরা সহজে বুঝতে পারি। এবং সেজন্য ভ্যাকসিনেশনকে বলা হয় বর্তমানে কনসিডার টু বি সেফ অ্যান্ড এফিশিয়েন্ট মেথড ফর প্রিভেনশন অফ ডিজিজ ইন হিউম্যানস। এবং পরবর্তীতে হিউম্যানস নয়, শুধু অন্যান্য অ্যানিমেল ভেটেরিনারি মেডিসিন, যেটা ভেটেরিনারির মধ্যে আমাদের ফিশও পড়ে, হ্যাঁ, এটা চলে আসছে। তো এরপরে ভ্যাকসিনেশনটাকে, এটাকে বলা হয় যে ওয়ান অফ দ্য আর্গুমেন্টস ফর ভ্যাকসিনেশন, যেটা অ্যাজ প্রিভেন্টিভ মেজার ইজ ইনক্রিজ রেজিস্ট্যান্স। হ্যাঁ, কারণ আমরা যেটা জানি যে ভ্যাকসিনেশন যদি দেয়া হয় তাহলে আমাদের বডির বা যে কোনো অ্যানিমালের বডির যে ইননেট না শুধু, ইমিউন সিস্টেমটা সেটা কি করবে, অ্যাক্টিভ থাকবে, তাই না? সেই জন্য রেজিস্ট্যান্স টু ডিজিজ, অর্থাৎ যদি আমাদের ইমিউন সিস্টেম সবসময় অ্যাক্টিভ থাকে, দ্যাট মিনস আমাদের বডির যে সোলজার আছে তারা যদি সবসময় অ্যাক্টিভ থাকে, তাহলে কোনো প্যাথোজেন অ্যাটাক করতে পারবে না। হ্যাঁ, এবং নট অনলি দ্যাট, ভ্যাকসিনেটেড ছাড়াও যারা নন আনভ্যাকসিনেটেড অ্যানিমেল বা ইন্ডিভিজুয়াল থাকে তারাও প্রোটেকশন পায়।
এবং সেইটা আমরা বলি হার্ড ইমিউনিটি। এটা নিয়ে আজকে কিছু বলবো যে হার্ড ইমিউনিটি শব্দটা আসছে হলো এই ধারণা থেকে যে ভ্যাকসিনেটেড এনিম্যাল না শুধু বা ইন্ডিভিজুয়াল না, যে নন ভ্যাকসিনেটেড বা আনভ্যাকসিনেটেড, কোনটা যে আসলে সঠিক টার্ম, আন না নন, আমি কনফিউজড, সেটা আনভ্যাকসিনেটেড বলছে। সো ভ্যাকসিনেটেড এবং আনভ্যাকসিনেটেড সব ধরনের ইন্ডিভিজুয়াল তারা প্রোটেকশন পাবে, তবে কিছু শর্ত আছে। এমন নয় যে আহ, 2-4 জন ভ্যাকসিনেশন হলো বাকি 10-20-25 জন সবাই মানে প্রোটেকশন পাবে, তা না। একটা ক্যালকুলেশন আছে, রেশিও আছে যে কত পার্সেন্ট পপুলেশনকে ভ্যাকসিন দিতে হবে, দিলে বাকি পার্সেন্ট পপুলেশন প্রোটেকশন পাবে, এরকম একটা হিসাব আছে, আমরা দেখবো ওটা। এটা বলছে যে ভ্যাকসিনেশন সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ পপুলেশন, হ্যাঁ, একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পপুলেশন, সেটা ফর ইন্ডিভিজুয়াল উইদাউট ইমিউনিটি অর উইথ লো ইমিউনিটি, অর্থাৎ যাদের ইমিউন সিস্টেমটা দুর্বল এবং উইথ লো ইমিউনিটি বা উইদাউট ইমিউনিটি, তাদেরকে ভ্যাকসিন দেওয়া যেতে পারে, এবং দিলে সেটা তারা তো প্রোটেকশন পাবেই, পরবর্তীতে বাকিরাও প্রোটেকশন পাবে। এবং দি নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ইন ফিশ ফার্ম, আমরা যদি ফিশের কথা বলি, যে অ্যানিমাল মানে ফিশের কথা, তো ফিশ ফার্মে তো অনেক মানে ইন্ডিভিজুয়াল মানে ফিশ থাকে সংখ্যায় অনেক বেশি, হ্যাঁ। সাম ইন্ডিভিজুয়ালস মে লেফট আনভ্যাকসিনেটেড এবং সাম আর পোরলি রেসপন্ডার, অর্থাৎ ভ্যাকসিন যদি আমরা দেইও, যদি আমরা ইনজেকশনের মাধ্যমে দেই, ইন্টারপেরিটোনিয়াল বা ইন্টারমাস্কুলার, সেক্ষেত্রে হয়তো আমরা এনশিওর করতে পারি যে সবাইকেই ভ্যাকসিন দেওয়া হলো, বাট সবার কিন্তু রেসপন্সটা এক হবে না, কিছু পোর রেসপন্ডার থাকতে পারে। আর যদি আমরা অন্যান্য মেথডে দেই, বিশেষ করে যদি আমরা বাথিং করা হয় বা ডিপ মেথডে ভ্যাকসিন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সবাই ভ্যাকসিন পাবে, তা মানে এনশিওর করা যায় না। সেই জন্য যদি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আনভ্যাকসিনেটেড থাকে বা পোরলি ভ্যাকসিনেটেড হয় বা পোর রেসপন্ডার হয়, সেক্ষেত্রেও তারা কিন্তু প্রোটেকশন পাবে। এই প্রোটেকশন পাওয়া যে প্রসেসটা, এটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি। এবং এটা হলো পজিটিভ ইফেক্টস অফ ভ্যাকসিনেশন ইন একুয়াকালচার। একুয়াকালচার এইসব ক্ষেত্রে একটু ভালো মানে সুবিধা হয়, অনেকটা আমরা যদি টেরেস্ট্রিয়াল এনিম্যালের ক্ষেত্রে বলি, টেরেস্ট্রিয়াল এনিম্যালের ক্ষেত্রে যতটা না সাকসেসফুল হবে, বাট ফিশের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এরা এদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ এরা ভেরি ক্লোজলি থাকে। হিউম্যানের ক্ষেত্রে হয়তো মানুষজন হয়তো মানে তারা এতটা ক্লোজলি থাকে না, সব সময় একটু দূরত্ব থাকে সবসময় কিছু না কিছু, বাট ফিশের ক্ষেত্রে তারা ভেরি ক্লোজলি থাকে, সেই জন্য তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং হার্ড ইমিউনিটিটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এখানে আমরা যদি এই হার্ড ইমিউনিটির হিসাবে আসি, এটা is expressed as the proportion of the population that has to be immune or resistant in order to prevent an infection spreading, অর্থাৎ ইনফেকশনটাকে স্প্রেড আউট থেকে মানে স্প্রেডিং থেকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে একটা প্রপোর্শন অফ পপুলেশন তাদের কি করতে হবে, ইমিউন করতে হবে। দ্যাট মিনস সামহাউ দে নিড টু বি ইমিউনড, অথবা দে নিড টু বি রেজিস্ট্যান্ট এগেইনস্ট দ্যাট ডিজিজ, অর্থাৎ ওই ডিজিজের এগেইনস্টে কাউকে না কাউকে একটা রেজিস্ট্যান্ট করতে হবে, অথবা তাদেরকে একটা বুস্টিং দিতে হবে, যেন তারা মানে সেই ডিজিজের মানে এগেইনস্টে তারা প্রতিরোধ করতে পারে, তারা যেন আক্রান্ত না হয়। এটাই হলো হার্ড ইমিউনিটি। এবং দ্য ইফেক্ট অফ হার্ড ইমিউনিটি ইজ ডিটারমিন্ড বাই ফ্যাক্টরস রিলেটেড টু দ্য মাইক্রো অর্গানিজম, অর্থাৎ ডিপেন্ড করে যে মাইক্রো অর্গানিজমের উপরে, অর্থাৎ মাইক্রো অর্গানিজমটা কতটা শক্তিশালী এবং তারা কতটা ডেডলি, কতটা মানে শক্তভাবে তারা ডিজিজ তৈরি করতে পারে, অ্যান্ড দ্য ভ্যাকসিন, এবং কি ভ্যাকসিন মানে ভ্যাকসিনের যে এফিকেসি বা এফিসিয়েন্সি, এইটা যেটা ইউজ করা হচ্ছে, অর্থাৎ এই দুইটা ফ্যাক্টর হলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হলো মাইক্রো অর্গানিজমের কোন স্পিসিস এবং তাদের কতটা শক্তিশালী, তারা কতটা স্ট্রংলি ডিজিজ তৈরি করতে পারে, এবং ভ্যাকসিন সে ভ্যাকসিনটা কতটা এফিসিয়েন্ট বা তাদের এফিকেসিটা কতটা। These variables are the
এফিকেসি অফ ভ্যাকসিন, এটাকে এটা এই চিহ্নটার নাম কি বলো তো তোমরা? হুম, ফাই নাকি এটা? ফাই। ফাই, হ্যাঁ, গুড। তো এই ফাই দ্বারা বোঝানো হয় যে এফিসি, এই ফাই অবশ্য এখানে এখানে এইভাবে দিচ্ছে, হ্যাঁ, যাই হোক, ফাই অ্যান্ড দ্য বেসিক রিপ্রোডাকশন নাম্বার, এই টার্মটা তোমরা হয়তো এখন জানো, অলরেডি জানো না? আর নট এই শব্দটা, হুম, এটা জানো? আর নট দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, আর জিরো বা আর নট, জি এটা স্যার, বলা হয় বেসিক ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন দেখুন নাম্বার। স্যার। এটা কিন্তু এমন না যে ভাইরাস বা ব্যাকটেরিয়া কতটা রিপ্রোডিউস করতে পারে, এটা কিন্তু তা না। এটা একটু ডিফারেন্ট, এটার মিনিং আছে, আমি তোমাদেরকে বলতেছি এখন। বেসড অন দিস টু প্যারামিটার্স দ্য হার্ড ইমিউনিটি ক্যান বি এস্টিমেটেড ম্যাথমেটিক্যালি, এই ফর্মুলা দ্বারা। সো হার্ড ইমিউনিটি আমরা যদি বলি এইচ আই, হ্যাঁ, এটাকে আমরা করতে পারি যে 1/5 মাল্টিপ্লাই 1 মাইনাস 1/r0। এখন এই ফাই হলো ভ্যাকসিন এফিকেসি, আর নট হলো বেসিক রিপ্রোডাকশন নাম্বার। আরেকটা টার্ম আছে যেটা আর পি এস, রিলেটিভ পার্সেন্ট সার্ভাইভাল। এটার এই টার্মটা একটু ব্যাখ্যা আছে মনে হয়, একটু পরে এখানে একটু বলছি কিনা কোথাও। রিলেটিভ পার্সেন্ট সার্ভাইভাল অর্থাৎ কত পার্সেন্ট সার্ভাইভ, যেমন এখানে যদি আমরা এটাকে করতে পারি যে 1 মাইনাস, দেখো উপরে পার্সেন্টেজ মর্টালিটি ইন দ্য ভ্যাকসিনেটেড ফিশ, অর্থাৎ তুমি ফিশকে ভ্যাকসিন দিলা, সেখানে কত পার্সেন্ট মারা গেল, সেইটাকে আমরা যদি পার্সেন্ট মর্টালিটি নন ভ্যাকসিনেটেড ফিশ এবং এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে একটা রিলেটিভ নাম্বার আসবে, পার্সেন্টেজ আসবে, হ্যাঁ, 100-র মধ্যে। যেমন মনে করো আমি 100টা মাছকে ভ্যাকসিন দিলাম, 100টা মাছ নন ভ্যাকসিনেটেড আছে। সো এই 100টার মধ্যে যদি নন ভ্যাকসিনেটেড 100টার মধ্যে মনে করো মারা গেল কতগুলো, মনে করো 90টা মারা গেল। অবশ্যই এটা ভাইরাস দিয়ে ইনফেকশন করার ফলে 90টা মারা গেল। আর মনে করো ভ্যাকসিনেটেড যেগুলো, সেগুলোর মধ্যে মনে করো 10টা মারা গেল। তাহলে এখানে কত হবে? 1/9 1/9, এটা 1 মাইনাস হবে, 1 মাইনাস 1/9, 0.9 আর হচ্ছে -1 90 মিনিট 10, 0.1 10 10 হবে স্যার নাকি? 1 মাইনাস 0.1 হতে পারছে এটা। 0.1 sir. 0.1 into 100. স্যার 10। 10%. 10% sir. 100 দিয়ে গুণ করলে 10% হয়, জি স্যার। শিওর? জি স্যার। Yes sir. 1/9 এ কত হয়? 0.9। 0.9 হয়। জি স্যার। কেমনে? কেন? ও সরি স্যার। কত হয় বলো? 0.1 এর একটু বেশি হবে, হ্যাঁ। স্যার 0.11 এরকম আর কি, 0.1। আচ্ছা আমি এক্ষুনি 1/9 0.11, হ্যাঁ, 0.11, 1 থেকে 0.11 বাদ দেব, 1 মাইনাস 0.11, সেটা কত হয়? 0.89। এটাকে 100 দিয়ে গুণ করলে হলো 89%, 89 স্যার। হ্যাঁ, 89। সো এটা হলো রিলেটিভ পার্সেন্টেজ সার্ভাইভাল, এটা 89%। দ্যাট মিনস এটাকে আমরা অনেকটা বলতে পারি যে ভ্যাকসিনের স্যার এক্স কিসের নাম্বার এখানে? এক্স? এক্স না, এটা আসলে মাল্টিপ্লাই। ও আচ্ছা, আচ্ছা, জি স্যার। এখানে আরেকটা দেখি আমরা যে এখন ফিশের ক্ষেত্রে আসলে এই আর নট, আর নটের মানটা আমি একটু পরে তোমাদের আরেকটু এক্সপ্লেন করতেছি, হ্যাঁ। আরেকটা স্লাইডে আর নটটা হলো কয়েকটা ফিগার দেখে আমি বুঝাবো তোমাদের। তো এই আর নটের মানটা হিসাব করা হয় এক বা একের থেকে হিসাব করা হয়। যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে পজিটিভলি, আর যদি 1 এর চেয়ে কম হয় তাহলে সেটা ইনফেকশন হবে না। মানে এপিডেমিক যদি আমরা বলি, হ্যাঁ, এপিডেমিক বা যেটা আমরা বলি যে কমিউনিটি ট্রান্সমিশন, হ্যাঁ, কমিউনিটি ট্রান্সমিশনের শব্দটা তোমরা জানো। এটা এই আর নটের মান যদি 1-এর চেয়ে বেশি হয়
অর্থাৎ একজন ব্যক্তি যদি একজনকে ইনফেক্ট করে, তাহলে সেটা হবে এক। যদি একজন এই একজনকে করলো, এরপরে যদি সেটা আরো দুইজনকে করতে পারে, তারপরে আরো করলো, এটা যতটা বেশি হবে সংখ্যাটা, তত সেটা আর আর নোটের মানটা বেশি। আর যদি দেখি যে একজন ইনফেক্ট হইলো, অর্থাৎ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন যদি খুবই কম হয়, হ্যাঁ তাহলে সেটা হয়ে যাবে একের চেয়ে কম। অর্থাৎ একজন ইনফেক্টেড হলো, সে তো আর ফার্দার ইনফেকশন ঘটাইতে পারতেছে না, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে সে ভাইরাসটা আর থাকতেছে না। সো একটা সময় পরে সেটা কমিউনিটি ট্রান্সমিশন না হয়ে সেটা মানে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে এটা মানে কোনো ট্রান্সমিশন হলো না, সেটা হলো আর নটের মান কম। আর আর নটের মান যদি বেশি হয়, তার মানে কি যে একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে আরো হচ্ছে, এরকম সংখ্যাটা বেড়ে যাচ্ছে, সেটা হলো একের চেয়ে বেশি। তো তখন কমিউনিটি ট্রান্সমিশন বা ফার্দার এপিডেমিক এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের এই ফিশের ক্ষেত্রে আসলে এই আর নটের কোনো ডেটা ওইরকম অ্যাভেলেবল না, শুধু একটা ভাইরাসের ক্ষেত্রে আছে, যেমন ইনফেকশাস স্যামন এনিমিয়া ভাইরাস। এই ক্ষেত্রে একটা হিসাব করা হয়েছে যে রেঞ্জ 1.3 টু 2.5 এটা দেখা গেছে। অর্থাৎ এই ভাইরাসটা, স্যামোনেলিয়া ভাইরাসটা, এটা ইনফেকশাস ভাইরাস স্যামনের ক্ষেত্রে। দ্যাট মিনস তারা একটা ব্যাপক হারে ম্যাসিভ মর্টালিটি ঘটাইতে পারে। 2.5 মানে অনেক। এখানে যদি তুমি 2.5 দিয়ে হিসেব করো, তাহলে দেখো এখানে এখানে এই এফিকেসি মানটা কিন্তু কমে যাবে। এটার মান বেশি হলে কি হবে? এটার মান বেশি হলে তখন এইটুকুর মান কি হবে? বেড়ে যাবে, তাই না? আর এর মান বেশি হলে এটুকুর মান কমে যাবে না, না বেড়ে যাবে, তাই না? তোমরা বুঝতেছো? হ্যালো? স্যার কমে যাবে না স্যার? না, এই যে একের থেকে মাইনাস হবে, যত বেশি হবে এখানে তত কম জি মাইনাস স্যার। হবে, তাই ও না? আচ্ছা, জি স্যার, তাহলে মাইনাস হওয়া বেড়ে মানে হলো যাবে। বেড়ে যাচ্ছে। আর জি স্যার, এইটার বেড়ে মান যাবে। যদি বেড়ে যায়, তাহলে এটার মান কি হবে? ফাই এর মান, এটা তো ফিক্স থাকে যদি, তখন এটা তাহলে ফাই এর মানে এটার মানটা কমে যাবে, তাই না? এটা যদি বাড়ে, আমাদের ফাই কমবে। কমবে না? ফাই কমবে। তো ফাই এর মান হলো যে এই এফিকেসি অফ ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিনের এফিকেসিটা কমে যাবে। এখন আমরা হার্ড ইমিউনিটি যদি আমরা তখন মনে করে এখানে 90% আমরা যদি এক্সপেক্ট করি, হুম 90%, সেক্ষেত্রে এফিকেসি মানটা কিন্তু কি হবে? এটা যদি বেশি হয় তাহলে কিন্তু এটাকে কমিয়ে দিতে পারে। কিন্তু আবার এটা এটা একটার সাথে আরেকটা মানে ইনভার্সলি। তো এটা যদি কমে যায়, সেক্ষেত্রে ওভারঅল হার্ড ইমিউনিটির মানটাও কিন্তু কমে যাবে। স্যার মানে এখানে স্যার কমে না যাবে, এই স্যার। পার্সেন্টেজটা বাড়াইতে হবে। এই পার্সেন্টেজটা তখন বাড়াইতে হবে, তাই না? এটা বাড়লে এটা কমবে, আর এটা কমা মানে হলো যদি আমরা এফিকেসি ধরি, এফিকেসি কমে গেলে তখন মানে বেশি সংখ্যক লোকদের মধ্যে এই ভ্যাকসিনটা দিতে হবে। তা আমরা একটু আরেকটু ক্লিয়ার হব পরবর্তীতে। এখানে আমরা যদি দেখি ইকুয়েশন হিসাবে যদি দেখি যে এই ইকুয়েশনের ধরে আমরা মডেলিং করতে পারি, ডিজিজ মডেলিং, যে কোনো ভাইরাসের এগেইনস্টে মডেলিং করতে পারি। যদি আর নটের মানটা 2.5 হয় এবং এই রিলেটিভ পার্সেন্ট সার্ভাইভাল ফর ভ্যাকসিন যদি 80% হয়, দ্য থ্রেশহোল্ড ফর হার্ড ইমিউনিটি ইজ 75%। এটা হলো আমরা যদি ওই ইকুয়েশনে হিসেব করি, এই ইকুয়েশনে যে এটা যদি আমরা 85, এখানে যদি 80%, এটা এটা হলো যেমন এখানে কত 1 হলে এখানে হলো 89%। তো 89% যদি হয় এখানে, এটা এই রিলেটিভটা, তখন আমাদের আলটিমেটলি যে হার্ড ইমিউনিটি, এটা পার্সেন্টেজটা হবে 75%। দ্যাট মিনস এই 75% অফ দ্য পপুলেশন শুড বি ভ্যাকসিনেটেড। অর্থাৎ একটা পপুলেশনের মানে যতক্ষণ লোক আছে তাদের 75% লোককে ভ্যাকসিন দিতে হবে। এবং এই 75% লোক অবশ্যই ইমিউনোলজিক্যালি রেসপন্ড করতে হবে, তাই না? এবং সেক্ষেত্রে কিছু লোক যেহেতু রেসপন্ড করে না, সেই জন্য আমাদেরকে এটা থেকে কিছুটা প্লাস করতে হয়। যে 75 হলে ক্যালকুলেশনে আমরা হয়তো 80% পিপলকে
একটা পপুলেশন ভ্যাকসিন দিতে পারি, তাহলে আমরা বাকি যে 20% পপুলেশন থাকবে তাদেরকে আমরা প্রোটেকশন দিতে পারবো। এবং হায়ার পার্সেন্টেজ ভ্যাকসিনেটেড ফিশ রেসপন্ডিং দ্য ইউজ অফ ভ্যাকসিন উইথ এ হায়ার আরপিএস। হ্যাঁ, এবং যদি এটা হয় যে হায়ার পার্সেন্টেজ পপুলেশনকে আমরা যদি ভ্যাকসিন দেই এবং হায়ার আরপিএস যদি হয়, তাহলে আমাদের সেটা ইমপ্রুভ রেজাল্ট হবে ফর দ্য ভ্যাকসিনেশন। আচ্ছা, এখন আমরা আগে একটা স্লাইড স্কিপ করছি। এখন আমরা যদি দেখি এটা হলো কিছু কয়েকটা এক্সাম্পল ইয়ের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেই। যেমন মনে করো এখানে থ্রেশহোল্ড আমরা যেটা বলি, যে থ্রেশহোল্ডটা হলো আসলে আর নট, অর্থাৎ কত পার্সেন্ট পপুলেশনকে ভ্যাকসিন দিতে হবে। এটা হলো আর নট দ্বারা প্রকাশ করে। আর নটের মান যদি বেশি হয় তাহলে বেশি সংখ্যক লোককে প্রোটেকশন দিতে হবে, কারণ ভাইরাসরা খুব দ্রুত স্প্রিড করে এবং খুব একজন থেকে আরেকজন সেটা হতে পারে। তো স্মল পক্সের ক্ষেত্রে দেখা গেছে যেটা থ্রেশহোল্ডটা অর্থাৎ 80 থেকে 85% পপুলেশনকে ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, মিজলসের ক্ষেত্রে দেখো এখানে হার্ড ইমিউনিটি খুবই কম, অর্থাৎ 93 থেকে 95% পপুলেশনকে, মানে অলমোস্ট 100% পপুলেশনকে ভ্যাকসিন দিতে হচ্ছে, কারণ এইগুলোর ক্ষেত্রে আর নটের মানটা এত বেশি যে এটা হার্ড ইমিউনিটি অর্জন করা খুব ডিফিকাল্ট। আর একটা বিষয় যেটা হলো নো ভ্যাকসিন ইজ 100% ইফেক্টিভ। তোমরা জানো যে কোনো ভ্যাকসিনই 100% ইফেক্টিভ হবে না। হ্যাঁ, যেমন মনে করো যদি 80% পপুলেশনকে আমরা ভ্যাকসিনেটেড করি, ইমিউনাইজড করি, ফর এক্সাম্পল ফর মিজলস, হ্যাঁ, 76% অফ দ্য পপুলেশন ইজ ইমিউন। তার মানে কি 4% পপুলেশন কিন্তু এটা ইমিউন হচ্ছে না হওয়ার পেছনে কারণ হলো এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, কারণ সবার রেসপন্স একরকম হয় না, সেটা তোমরা জানো। তারপর এজ আরো বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা যেটা টার্গেট করব তার চেয়ে কিছুটা পার্সেন্টেজ বাড়িয়ে দিতে হয়। কিন্তু এইসব ক্ষেত্রে যদি দেখি আমরা 95%, সেই জন্য মিজলসের ক্ষেত্রে যেহেতু এরকম হয়, সেই জন্য মিজলসের ক্ষেত্রে 93 থেকে 95% পপুলেশন ভ্যাকসিনেটেড করতে হয়। আচ্ছা, এখন আমরা যদি এই স্লাইডটা যাই, এখন আমরা যদি একটু দেখি কনসেপ্টটা কি, হার্ড ইমিউনিটি কিভাবে কাজ করে। তো এখন আমরা যে হার্ড ইমিউনিটি জানো যে ক্রিটিক্যাল লেভেল অফ ইমিউনিটি এটাকে মেইনটেইন করে, অর্থাৎ একটা সার্টেন লেভেল পর্যন্ত পপুলেশনকে এরা প্রোটেকশন দিতে পারে। এটা সেজন্য বলা হয় পপুলেশন স্কেল ইমিউনিটি। হ্যাঁ, অর্থাৎ পপুলেশনের উপর ভিত্তি করে এটা ইমিউনিটি হয়। যেমন মনে করো এখানে ব্ল্যাক, এটা ব্ল্যাক দ্বারা এখানে বোঝানো হয়েছে একটা জাস্ট নর্মাল ইন্ডিভিজুয়াল। এর মধ্যে আমরা এখানে পরের স্লাইড, পরের ইয়েটা দেখি, অংশে যদি দেখি এখানে ব্ল্যাক আছে, গ্রিন আছে। এখন আমরা যদি এই গ্রিন গুলোকে ভ্যাকসিন দেই, আর এই ব্ল্যাক গুলোকে যদি আমরা ভ্যাকসিন না দেই, এবং এই ব্ল্যাক গুলো যদি ইনফেক্টেড হয়, ফর এক্সাম্পল এইটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হলো, তো এটা যেহেতু এটার মাঝে আছে দেখো এগুলো, তখন কি হবে, কিন্তু এখানে ছড়াতে পারতেছে না, কারণ এটা একটা ব্যারিয়ার হিসেবে এখানে একজন ভ্যাকসিনেটেড পারসন আছে। হ্যাঁ, অথবা এটা যদি ইনফেক্টেড হয়, কিন্তু এদিকে যেতে পারতেছে না, কারণ ব্যারিয়ার হিসেবে এখানে ভ্যাকসিনেটেড একজন আছে। তো সে যদি একে ভাইরাসটাও দিয়েও দেয়, ভাইরাস যদি একে অ্যাটাক করে, কিন্তু এখানে সে কিছু করতে পারবে না, এখানে মাল্টিপ্লাই করতে পারবে না, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট সময় পর ভাইরাস মরে যাবে, কারণ এখানকার ইমিউনিটি অনেক বেশি। সো এর মাধ্যমে যে আরেকজন একে ছড়াবে সেটা পারতেছে না, তাই না? আবার একইভাবে এটার ক্ষেত্রে এটা যদি হয়, হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে যদি আমরা আরেকটা এখানে বাড়াই দিতাম, হ্যাঁ, আরেকটা দিতাম, তাহলে এখানে যদি গ্রিন থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু আরো স্ট্রংলি এটা এই হতো, মানে প্রোটেকশন হতো। সেই জন্য আমরা যদি এখানে আরেকটা দেই, এটাকেও যদি গ্রিন করি, অর্থাৎ আমাদের এখানে দেখো এটা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার মধ্যে 5টাকে যদি আমরা ভ্যাকসিন দেই তাহলে 50% ভ্যাকসিনেশন হলো, কিন্তু তারপরেও হালকা রিস্ক থেকে যায়, যেমন এটা ক্লোজ হলো রিস্ক থেকে যায়, তাই না? তো সেই জন্য যদি আমরা আরো এখান থেকে একটা এটা দেই, অর্থাৎ যদি আমরা 7টা 70% দেই, তাহলে কিন্তু বাকি যে 3% রয়ে গেল এরা খুবই মানে এক একজন থেকে দূরে আছে। সো
এরাও ইনডাইরেক্টলি এরা প্রোটেকশন পেল। হুম সেটা পরবর্তী আমরা বুঝতে পারি যে বাকি মানে সবাই প্রোটেকশন হলো। এটা হলো মোটামুটি হার্ড ইমিউনিটির একটা মানে কনসেপ্ট। তোমরা কি বুঝতে পারছো এটা? হুম জি স্যার। সবাই স্যার স্যার। আচ্ছা, একটু ক্লিয়ার জি হয়েছে স্যার। তো নাকি হার্ড ইমিউনিটি বিষয়টা? জি স্যার। আচ্ছা, good. জি স্যার এখন আমরা যদি এখন এই কোভিড এর ক্ষেত্রে একটু দেখি, হ্যাঁ, সার্স কোভ 2 এই ক্ষেত্রে আর নট এর মানটা সোফার দেখা গেছে এটার মান 2 থেকে 3 এর মধ্যে। তার মানে কি এটা দেখো যে এই লোক যদি ভ্যাকসিনেট ইনফেক্টেড হয়, সে কি করবে, এখানে আরেকজনকে ইনফেক্টেড করলো, হ্যাঁ, ইনফেক্টেড করার পর এখানে একটা আনইনফেক্টেড আছে, কিন্তু তারপরে সে কিন্তু আরেকজনকে ইনফেক্ট করতে পারতেছে, এ আবার আরেকজনকে ইনফেক্ট করলো। হ্যাঁ, এই জন্য এটা কিন্তু একটা দেখো একজন কয়জনকে করলো, 3 জনকে ইনফেক্ট করতে পারে একই মানে খুব মানে অল্প সময়ের মধ্যে। হুম তো সেই জন্য মানে যত বেশি লোককে এরা একসাথে ইনফেক্ট করতে পারে, এখানে যদি এমন হতো যে একজন আছে, এমন হলো যে একটা ফ্যামিলির 10 জন মেম্বার, একজনের ভাইরাস মানে ইনফেক্ট হলো, সে খুবই অল্প সময়ের মধ্যে আরো 4-5 জনকে ছড়িয়ে ফেললো। যদি এটা হয় তাহলে কিন্তু তার মানে আর এর মানটা অনেক বেশি হয়ে গেল, অনেক বেশি হবে। কিন্তু সেটা এতটা মানে ডেঞ্জারাস না। যেমন আমরা যদি একজন হয়, আমরা বাকিরা যদি একটু আহ নিজেরা প্রোটেকশন দিতে পারি, হ্যাঁ, তাহলে আমরা নিজেরা কিছুটা প্রোটেকশন পাই, অর্থাৎ আমরা অ্যাভয়েড করতে পারি ভাইরাস ইনফেকশন থেকে। তো সেই জন্য তারপরেও একটা রিস্ক থেকে যায়, যে কোনো একটু মানে লুফল হলেই, মানে একটু উইকনেস হলেই, প্রোটেকশন একটু উইক হলেই এরা ইনফেক্ট করতে পারে। যেমন কমিউনিটিতে আমরা যদি বলি যে একজনের হলো, সে বাকি খুব সহজে আরো লোকদেরকে এটা ইনফেক্ট করতে পারে। এবং আমরা দেখতে পারি যে মানে উইদিন ফিউ ডেজ সেই একজন থেকে কিভাবে, হ্যাঁ, কিভাবে একদম এরকম ছড়িয়ে যাবে। এখানে একজন হলো, এর থেকে আরো এরকম মানে সার্কেল মানে যেটাকে তোমরা কি বলো ফাইলোজেনেটিক ট্রির মতো এরকম বাড়তে থাকবে খুব অল্প সময়ে। সেই জন্য এর আর নটের মানটা অনেক বেশি। এখন নাম্বার অফ পিপল হু মাস্ট বি ভ্যাকসিনেটেড টু প্রিভেন্ট ভাইরাস স্প্রেড ইজ 1 - 1/r0। সো এখন যদি আমরা 3 ধরি তাহলে কত হবে? 1/3 ইজ ইকাল টু কত হয়? 30। 1/3 কত হয়? 33, 3.3, তাই না? 0.33, 0.33 তাহলে 1 - 0.33 দ্যাট মিনস 67%, তাই না? অর্থাৎ 67 বা 70%, হ্যাঁ, পপুলেশনকে ভ্যাকসিন দিতে হবে। আর যদি 2 হয় তাহলে হবে 50%, তাই না? 2 হলে হবে 50%। সো 2 থেকে 3 মধ্যে হলে অর্থাৎ 50 থেকে 70% পপুলেশনকে ভ্যাকসিন দিতে হবে। এখন এখানে এই ফিগারটা যদি আমরা দেখি, হ্যাঁ, এখানে দেখো 10 জন লোক আছে মনে হয়, 2, 4, 6, 8, 10 জন। এখন আমরা যদি এই লালগুলো হলো, এগুলো হলো ইনফেক্টেড, হুম, আর এগুলো হলো গ্রিন গুলো হলো ভ্যাকসিনেটেড। সো আমরা যদি একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে ভ্যাকসিনেশন কিন্তু এটা কিন্তু প্রিভেনশন, হ্যাঁ, তো আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো যদি কারো ভাইরাস ইনফেক্ট করে ফেলে তখন কিন্তু ভ্যাকসিন দিয়ে ওইরকম ইমিডিয়েট মানে তুমি কোনো ফল পাবা না, তাই না? কারণ এটা করতে হবে কি, এটা প্রিভেনশন, অর্থাৎ যারা ইনফেক্টেড না তাদেরকে দেওয়া হয়, তাই না? তাদেরকে দেওয়া হয়। অবশ্য হতে পারে যে একজন ইনফেক্টেড হয়েছে, রিকভার করছে, তাকেও দেওয়া যেতে পারে পরবর্তী ফার্দার ইনফেকশন যাতে না হয়। হ্যাঁ, যদিও অলরেডি সে তার কিছু সেকেন্ডারি ইমিউন সিস্টেমটা ডেভেলপ হয় অ্যান্টিবডি, তারপরেও ভ্যাকসিন দিলে আরো প্রোটেকশন পাবে। সো এখন যদি এখানে আমরা এই 2 জন, হ্যাঁ, এই 2 জন, 4 জন, আর এখান থেকে আমরা এই 2 জন 6 জন, এই 6 জনকে যদি আমরা ভ্যাকসিন দিয়ে দেই, বাকিরা খেয়াল করো তাহলে এই এরা কিন্তু প্রোটেকশন পাচ্ছে। অর্থাৎ 60% পপুলেশনকে যদি আমরা ভ্যাকসিন দেই তাহলে, অথবা 50%কেও যদি দেই তাহলে বাকি 50% এরা প্রোটেকশন পাচ্ছে। এটা হলো মানে থিওরিটিক্যালি আমরা বলতে পারি। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি হয়তো এদিক ওদিক হবেই, কারণ মানুষ তো আর এভাবে চলাফেরা করবে না, হ্যাঁ, তাই না? তো মানুষ তো হিসেব করে চলবে না যে ওর ভ্যাকসিন দেয়া আছে সো ওর কাছে যাওয়া যাবে, ওর ভ্যাকসিন দেওয়া নেই যাওয়া যাবে না, এটা তো আমরা জানবো না। সেই জন্য
এটা আসলে সাকসেসফুলি মানে মানে সাকসেস হওয়াটা, হ্যাঁ, এটা খুবই ডিফিকাল্ট। আমরা যতই হার্ড ইমিউনিটি বলি, প্র্যাকটিক্যালি এটা ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ। আচ্ছা, তো এখন আমরা হার্ড ইমিউনিটি বুঝলাম, আমাদের ফিশের ক্ষেত্রেও দেখলাম যে এটা ফিশারিজের ক্ষেত্রে একটু সাকসেসফুলি এটা হতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে পারে। এখন ভ্যাকসিন নিয়ে কিছু হেসিটেন্সি আছে আমাদের অনেকের মধ্যেই। তোমাদের কারোর মধ্যে কোনো সন্দেহ আছে ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে নেগেটিভ ধারণা বা এরকম কিছু? স্যার আগে ছিল না স্যার, এই করোনার পরে স্যার তৈরি হচ্ছে আস্তে আস্তে। কিরকম? স্যার এই যে আগে তো ভাবতাম স্যার এটা নিলে কোনো সমস্যা হয় না বা কোনো প্রবলেম নাই, কিন্তু এখন স্যার এই যে করোনার কারণে রাশিয়া স্যার মানে একটু প্রবলেম আস্তে আস্তে ভ্যাকসিন স্যার তৈরি হচ্ছে না, যখন নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক। এইটা এরপরে স্যার বিভিন্ন রাষ্ট্র স্যার এরপরে এটা করতে পারে, এটা চিন্তা চিন্তা করা যায় এটা হতেই পারে। কারণ হলো ব্যবসা করার জন্য কোনো এথিক্যাল কারণে। ট্রায়াল ঠিক মতো না হয়, মানে এথিক্যাল অ্যাসপেক্ট যেগুলো, অর্থাৎ হিউম্যান ট্রায়াল বা অ্যানিমাল ট্রায়াল যদি ঠিক মতো না হয়, হ্যাঁ, কারণ ভ্যাকসিন তোমরা জানো যে এটা একটা লং টার্ম ইফেক্ট থাকতে পারে। 1 বছর পর, 2 বছর পর, 4 বছর, 5 বছর পর এটা লং টার্ম ইফেক্ট থাকতে পারে। একটা ভ্যাকসিন ডেভেলপ করতে কিন্তু 1-2 বছর লেগে যায়। তো আমরা যদি 6 মাসে বা 1 বছরের মধ্যে এটা খুব দ্রুত করে ফেলি, তাহলে এটা লং টার্ম ইফেক্টটা এটা থাকতে পারে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তোমরা জি স্যার। যদি একটা ডকু সিরিজ আছে, ট্রুথ অ্যাবাউট ভ্যাকসিন, তোমার গুগল সার্চ দিলে অনেকই পাবা। হ্যাঁ, তার একটা হচ্ছে ট্রুথ অ্যাবাউট ক্যান্সার, ট্রুথ অ্যাবাউট ভ্যাকসিন। এগুলো আমি মাঝে মাঝে ফলো করি, এই ডকুমেন্টারিগুলো আমি দেখি। হ্যাঁ, সেগুলো দেখলে আসলে বোঝা যায় যে বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে যদি হয়, ক্যান্সারের ক্ষেত্রে যে কেমোথেরাপি দেয়, সো কেমোথেরাপির সাকসেস রেটটা খুবই কম, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট হয়তো 1-2 বছর ভালো থাকে, তারপরে মারা যায়। কেমোর খুব বেশি না, মানে ভালো কাজ করে না। হুম, সেজন্য এটা মানে, কিন্তু কিছু বিজনেসম্যান আছে যারা ওই রিলেটেড, যাদের ইন্ডাস্ট্রি, তারা ওটাকে খুব করে, হাইলাইট করে, বাট লং টার্ম সেটার ইম্প্যাক্টটা ভালো না। এবং আরো কিছু বিষয় আছে কিভাবে ক্যান্সার পেশেন্টকে তাদের মনোবলটাকে চাঙ্গা করা যায়। কিছু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, হ্যাঁ, এই ট্রিটমেন্ট দ্বারা ক্যান্সার পেশেন্টকে মানে অনেকভাবে মানে অনেকাংশেই সুস্থ করা সম্ভব। এবং তোমরা জানো যে সুস্থ দেহে সুস্থ মন, আর একটা জিনিস, হাসি খুশি থাকলে শরীরও ভালো থাকে, তাই না? সেই জন্য তাদেরকেও মানে ক্যান্সার পেশেন্টকে বিশেষ করে তাদেরকে খুব হাসি খুশি রাখতে হয়। হুম, এই তোমরা যদি এটা দেখো, ট্রুথ অ্যাবাউট ক্যান্সার এবং ট্রুথ অ্যাবাউট ভ্যাকসিন, এই দুইটা ডকু সিরিজ যদি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে ভ্যাকসিনেরও মানে এটা একটা মানে গ্লোবাল ট্রেড বলতে পারো। কারণ সেটা তোমরা ইজিলি বুঝতে পারতেছো এখন যে ভ্যাকসিন কে আগে ডেভেলপ করবে, বাজারজাত করবে, এবং সে কোটিপতি বিলিয়নার হয়ে যাবে, যে সে দেশ বা সেই কোম্পানি, তাই না? এটা কিন্তু একটা মানে জাস্ট বিজনেস। কিন্তু এখন আমাদের যেহেতু কিছু করার নাই, ভ্যাকসিনের কোনো অল্টারনেটিভ নাই, আর যেভাবে হচ্ছে মানে মর্টালিটি, সে সেক্ষেত্রে এটা ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি। ঠিক আছে স্যার, আমাদের তো মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যায়। কোনো কথা নাই, বার্তা নাই, ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, তো আহ, যেটা বলছিলাম যে ভ্যাকসিন কোম্পানি এই যে যার এখন যা হচ্ছে, সেগুলো অনেকটা বলতে পারো যেটা একটা বিজনেস। হুম, কারণ একটা ভ্যাকসিন ডেভেলপ করতে পারলে কোটি কোটি মানে ডলার, পাউন্ড, যাই হোক, সেগুলো হয়ে যাবে। তো সে তারপরেও ভ্যাকসিন নিয়ে কিছু কিছু হেসিটেন্সি থেকে যায়। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক নেগেটিভ ধারণা আমাদের আছে। তো যেসব নেগেটিভ ধারণা হতে পারে সেগুলো একটু দেখো, যে ভাইরাল ডিজিজ আর এ থিং অফ পাস্ট, অর্থাৎ এটা এখন আর হবে না, এরকম যে পোলিও বা মিজলস এগুলো আগে হতো, এখন হয় না, সো এখন আমাদের ভ্যাকসিনের দরকার নেই। অনেকের মধ্যে যে হার্ড ইমিউনিটি হ্যাজ নট বিন প্রুভেন টু ওয়ার্ক, হার্ড ইমিউনিটি যেহেতু এর কোনো প্রমাণ নেই কাজ করে, সো আমরা কেন ভ্যাকসিন নিয়ে হার্ড ইমিউনিটি গ্রো করব, এটা নিয়ে হতে পারে। এই যেটা বললাম যে পোলিও ইজ লং গন, যে পোলিও নাই। আই নেভার গেট ফ্লু, আমার কখনো ফ্লু হয়নি, ভাইরাস ফ্লু, সো আমার ভ্যাকসিন দরকার নাই। মিজলস ইজ জাস্ট এ ট্রাইভিয়াল কিডস ডিজিজ, সো আমাদের হবে না, এটা বাচ্চাদের হয়। হ্যাঁ,
চিকেন পক্স অনলি এফেক্টস কিডস, এটাও অনেক সময় অনেকের ধারণা যে বাচ্চাদের হবে। কিডস শুড গেট ইনফেক্টেড ন্যাচারালি, যে বাচ্চারা ন্যাচারালি তারা ইনফেক্টেড হয় এবং ন্যাচারালি তারা সেরে ওঠে, সো ভ্যাকসিন দরকার নাই। আই এম নট ইনজেক্টিং এনিথিং ইনটু মাই বডি, আমার বডিতে আমি কিছু ইনজেক্ট করতে দেবো না, এরকম ধারণা থাকতে পারে। ভ্যাকসিন মেক্স ইউ সিক, দে কজ অটিজম, দে কজ মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলো ধারণা অনেকের আছে, সো এটা একটা নেগেটিভ ধারণা। I know a guy who got the flu shot, shot means এখানে ইনজেকশন, and then got the flu, হ্যাঁ, সো একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তারপরে তার ফ্লু হয়েছে, সো ভ্যাকসিনের কোনো কাজ নেই। আই ক্যান্ট অ্যাফোর্ড টু ইমিউনাইজ মাই কিডস, অনেক টাকা লাগবে, আমি দিতে পারবো না। আই ডোন্ট হ্যাভ টাইম দিস ইয়ার, এবছর আমি ভ্যাকসিন দিতে কোনো সময় নাই। সো এই ধরনের হেসিটেন্সি বা কমপ্লেক্সিটি আমাদের অনেকের মধ্যে আছে, সেজন্য আমরা অনেকেই ভ্যাকসিন প্রেফার করি না। কিন্তু মূল কথা হলো যে ভ্যাকসিনেশন এখন আমাদের এমন একটা পর্যায়ে চলে গেছে যে ভ্যাকসিন দিতেই হবে। হ্যাঁ, সেই জন্য ভ্যাকসিন ডেভেলপের ক্ষেত্রে বা ইউজের ক্ষেত্রে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো কনফিডেন্স, একটা কমপ্লেন্সি, আর হলো কনভেনিয়েন্স। কনফিডেন্স তো বুঝতে পারো যে ভ্যাকসিনটা ওটা ট্রাস্ট ওর্দি হতে হবে, ওটা ইফেক্টিভ হতে হবে, হ্যাঁ, যাতে আমরা কনফিডেন্ট পাই। আর কমপ্লেন্সি হলো পারসেপশন দ্যাট ট্রায়ালস অফ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আর লো অ্যান্ড ভ্যাকসিনস আর নট এ নেসেসারি প্রিভেন্টিভ। এটা কমপ্লেন্সি, অর্থাৎ রিস্ক যেটা, সেই রিস্কটা যেমন প্রিভেন্টেবল, অর্থাৎ যে রিস্কটা হবে ভ্যাকসিন দিলে সেই এটা মিনিমাম রিস্ক। আর কনভেনিয়েন্স সেটা হলো যেমন কনভেনিয়েন্সের মধ্যে যে দামে কম হতে হবে, অ্যাভেলেবল হতে হবে, খুব সহজে যেন দেওয়া যায়, এই ধরনের এই বিষয়গুলো যদি কনফার্ম করা যায় তাহলে আমরা অনেক ক্ষেত্রে এই হেসিটেন্সি গুলো দূর করতে পারি। আর এই হেসিটেন্স অ্যাটিটিউড যদি থাকে, সোসাইটি হ্যাজ সিরিয়াস প্রবলেম উইথ লার্জ স্কেল ভ্যাকসিনেশন প্রোগ্রাম। অর্থাৎ আমরা হার্ড ইমিউনিটি অর্জন করতে চাইলে আমাদের লার্জ স্কেল পপুলেশনকে ভ্যাকসিনেশন করতে হবে। এখন এর মধ্যে কেউ কেউ যদি ভ্যাকসিন দিতে না চায়, হ্যাঁ, একটা পোর্শন বিভিন্ন কারণে এই তিনটার অভাবে, তাহলে আমাদের কিন্তু এটা মানে সাস্টেইন করবে না, আমরা সাকসেসফুল হতে পারবো না। আর আরো কিছু বিষয় আছে, তোমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইটে গিয়ে দেখো, এখানে 6 কমন মিসকনসেপশন অ্যাবাউট ইমিউনাইজেশন, অর্থাৎ ভ্যাকসিনেশন নিয়ে 6টা এখানে মানে ভুল ধারণা আছে। এখানে আমরা দেখতে পারি যে এই 6টা তোমরা একটু পড়ে নিও। এখানে 6টা ধারণা আছে এবং ধারণাগুলো অনেকটাই আমরা যেগুলো বললাম, হ্যাঁ, সেগুলো থেকে আসলে এগুলো বলা। আর হার্ড ইমিউনিটি নিয়ে তোমরা এখানে একটা প্রশ্ন আছে, বলো তো কোনটা হার্ড ইমিউনিটির সাথে মানে রিলেটেড? করতে পারতেছো? বলো তো। Demonstrates the importance of immunizing livestock. Emphasis that not everyone must be immune to protect a population. Emphasis that everyone must be immune to protect a population. Describe how group think can dominate anti-vaccine choice. All of the above. স্যার বি নাম্বারটা কি স্যার? বি নাম্বারটা জি স্যার, বি নাম্বার। Emphasis that not কি নাম্বার? everyone must be immune to protect a population. হ্যাঁ, 2 নাম্বারটা আমরা বলতে পারি সঠিক। আজকে থাকবে জি স্যার। নাকি এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। তোমাদের গত ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে? সঙ্গীতা, কোনো জায়গায় সঙ্গীতা, সাকিউজ্জামান, তোমরা মনে হয় গত ক্লাসটা ভালোভাবে করতে পারো নাই। তোমাদের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন? স্যার ভিডিওটা দেখেছি স্যার, ভিডিওটা পুরোটাই দেখেছি। ওখানে স্যার বিভিন্ন টাইপস এর কথা যেটা বলা আছে স্যার, ওটা আসলে কোনটা বেশি ইফেক্টিভ বা কোনটা বেশি উপকারী এই ব্যাপারে কিছু বলা নাই স্যার। আমি যতটা বলতেছি এখন পর্যন্ত এগুলো হলো জাস্ট ওভারভিউ, হ্যাঁ। আর আমরা এরপরে স্পেসিফিক্যালি কিছু কিছু ভ্যাকসিনের মানে টাইপের ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনা করব। ডিএনএ ভ্যাকসিন বা রিকম্বিনেন্ট ভ্যাকসিন, আরএনএ ভ্যাকসিন, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা স্পেসিফিক্যালি কথা বলবো যে কোন ভ্যাকসিন কিভাবে ডেভেলপ করা হয়, কিভাবে তৈরি করা হয়, কিভাবে দেওয়া হয় এবং কাজগুলো কিভাবে করে,
হ্যাঁ, মেথড কিভাবে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে পড়বো, মানে বিস্তারিত পড়বো। হুম, এখন জাস্ট আমরা ওভারঅল যাচ্ছি, তবে হার্ড ইমিউনিটি নিয়ে মনে হয় না আর আমাদের বলার কিছু আছে। এটা একটা শর্ট নোট হিসেবে অনেক সময় থাকে হার্ড ইমিউনিটি, তোমরা এটা নিয়ে ভালো করে পড়ো। হুম, ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার হার্ড অর্থ কি স্যার? এই যে আজকে ACRD হার্ড অর্থ, হুম হুম স্যার হার্ড অর্থ কি স্যার? হার্ড ACRD হার্ড। ACRD হার্ড, হার্ড অর্থ কি তোমরা জানো না যে একটা বলা হয় দল ভেড়ার দল পাল, গরুর পাল, দলকে বলা হয় না হার্ড? হ্যাঁ, পেপার ACRD, জি স্যার। হ্যাঁ, এই জন্য এটা বলছে যে এটা কমিউনিটি বেসড। হ্যাঁ, যে লার্জ স্কেলে একসাথে, এমন না যে আমি 2 জনকে ইমিউন করলাম, 3 জনে করলাম, এমন না, যেটা শত শত লোককে, হাজার হাজার মিলিয়নস অফ লোককে একসাথে ইমিউনাইজ করা হয়। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, তাহলে তোমরা, স্যার ওখানে ছিল স্যার হচ্ছে স্যার, হ্যাঁ বলো, হ্যালো, স্যার ওখানে ছিল স্যার 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 ইফিকাসি বাড়লে স্যার, স্যার ইফিকাসি বাড়লে স্যার এইচ বাড়ে স্যার। এফিকাসি বাড়লে, স্যার স্যার হার্ড ইমিউনিটি হার্ড বাড়ে আর কি। ইমিউনিটি বাড়ে। হ্যাঁ, হার্ড ইমিউনিটি বাড়ে, তার মানে এফিকাসি বাড়লে তখন ওইটা কম সংখ্যক লোককেই দিলেই হবে, ভ্যাকসিন দিলেই হবে, ভাইরাসের ও এফিকাসি আচ্ছা। বাড়ে। জি স্যার বুঝতে পারছি স্যার। আর যদি তোমার ভাইরাসের, মানে ভাইরাস না, ভ্যাকসিনের এফিকাসি যদি কম হয়, তাহলে তোমাকে মানে হয়তোবা এমন হতে পারে বেশি লোক, সব লোককে দিতে হবে, সেক্ষেত্রে হার্ড ইমিউনিটি না, সবাইকে দিতে হবে। জি স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে জি স্যার। ভালো থেকো।